অভিশপ্ত নীলাকে ঘিরে বিচিত্র রহস্য। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রক্তমুখী নীলা। টেবিলের উপর পা তুলে ব্যোমকেশ পা নাচাচ্ছিল। খোলা সংবাদপত্রটা তার কোলের উপর ছড়ানো। শ্রাবণের এই কর্মহীন সকালে দুজনে চুপচাপ বসে আছি। গত 4 দিন ঠিক এইভাবেই কেটেছে। ব্যোমকেশ কাগজে মগ্ন, পা ইচ্ছে মতো নেচে চলেছে, আর আমি নীরবে সিগারেট টানছি। কিন্তু দুজনে চুপচাপ কাহাতক বসে থাকা যায়। তা হ্যাঁ গো ব্যোমকেশ, খবর কিছু আছে? খবর তো গুরুতর। দুজন দাগী আসামি সম্প্রতি মুক্তি লাভ করেছে। তাই নাকি? তারা কারা? একজন হচ্ছেন শরৎচন্দ্রের চরিত্রহীন, তিনি মুক্তি লাভ করেছেন বিচিত্রা নামক টকি হাউসে। আর একজনের নাম শ্রীযুত রমানাথ নিয়োগী, ইনি মুক্তি লাভ করেছেন আলিপুর জেল থেকে। 10 দিনের পুরনো খবর, তাই আজ কালকেতু দয়া করে জানিয়েছেন। কিন্তু আশ্চর্য, এই বর্ষার দিনে তাজা মুড়ি চাল ভাজার মতো সংবাদপত্রে 2-1টা গরম গরম খবর থাকবে না, এটাই বা কেমন কথা। যাক, তবু নেই মামার চেয়ে কানা মামা তো ভালো। আচ্ছা, শরৎচন্দ্রের চরিত্রহীনকে তো চিনি, কিন্তু রমানাথ নিয়োগী মহাশয়ের সঙ্গে আমার পরিচয় নেই। তিনি কে? নিয়োগী মশাই নিতান্ত অপরিচিত নন। কয়েক বছর আগে তার নাম খবরের কাগজে খুব বড় বড় অক্ষরে ছাপা হয়েছিল, কিন্তু সাধারণ পাঠকের স্মৃতি এত কম যে 10 বছর আগের কথা তাদের মনে থাকার কথাও নয়। তা ঠিক। কে তিনি? একজন চোর। আচ্ছা। না, ছিঁচকে চোর নয়, ঘটিবাটি চুরি করেন না, তার নজর কিছু উঁচু অজিত। ওই যে কথায় বলে না, মারিত গণ্ডার লুটিত ভাণ্ডার। বুদ্ধিও অসাধারণ, সাহসও অসীম। আজকাল এরকম লোক আর পাওয়া যায় না হে অজিত। দেশের দুর্ভাগ্য, সন্দেহ নেই। কিন্তু তার নাম বড় বড় অক্ষরে খবরের কাগজে উঠেছিল কেন বলতো? কারণ শেষ পর্যন্ত তিনি ধরা পড়ে গিয়েছিলেন এবং প্রকাশ্য আদালতে দেখি অজিত সিগারেটের কৌটোটা, প্রকাশ্য আদালতে তার বিচারও হয়েছিল, বুঝলে? দাঁড়াও। 10 বছর হয়ে গেল, এখনো ঘটনাগুলো আমার স্পষ্ট মনে আছে। তখন আমি সবেমাত্র এ কাজ আরম্ভ করেছি, তোমার সঙ্গে দেখা হবারও আগে। দেখলাম চোখ বুজে ব্যোমকেশ নিজেই নিজের স্মৃতিকথায় প্রায় ডুবে গেছে। বর্ষার দিনে যখন অন্য কোনো মুখরোচক খাদ্য হাতের কাছে নেই, তখন এই বা মন্দ কি? হ্যাঁ, বলো, গল্পটা বলো, শুনি। গল্প কিছু নেই, তবে ব্যাপারটা আমার কাছে একটা কারণে রহস্যময় হয়ে আছে। যেন অজিত পুলিশ খেটেছিল খুব, বাহাদুরিও দেখিয়েছিল অনেক, কিন্তু আসল জিনিসটি তারা উদ্ধার করতে পারেনি। আসল জিনিসটি কি? তবে বলি, শোনো। হ্যাঁ, বল। সে সময় কলকাতা শহরে হঠাৎ করে জহরত চুরির একটা ধুম পড়ে গিয়েছিল। আজকে জওহরলাল হীরালালের দোকানে চুরি হচ্ছে, তো কাল দত্ত কোম্পানির দোকানে চুরি হচ্ছে। সে মানে একটা বিচ্ছিরি ব্যাপার। আচ্ছা। মানে দিন 15-এর মধ্যে 5-5খানা বড় বড় দোকান থেকে প্রায় 3-4 লক্ষ টাকার হিরে জহরত লোপাট হয়ে গেল। পুলিশ তো উঠে পড়ে সজোরে তদন্ত লাগিয়ে দিলে। এরই মধ্যে একদিন চুরি হলো কিনা তোমার মহারাজ রমেন্দ্র সিংহের বাড়িতে। রমেন্দ্র সিংহ অত্যন্ত সুপরিচিত মানুষ, বাঙালিদের মধ্যে তার নাম জানে না এমন খুব কমই আছে। আর তাছাড়া তিনি যেমনি ধনী মানুষ তেমনি ধার্মিক। তার মতো সহৃদয় দয়ালু লোক আজকালকার দিনে বড় একটা দেখা যায় না। সম্প্রতি তিনি একটু বিপদে জড়িয়ে পড়েছেন, যাকে সে কথা থাক। ওই মহারাজের আবার ভালো ভালো জহরত সংগ্রহ করাটা একটা শখ ছিল। বাড়িতে দোতলার একটা ঘরে তার সংগ্রহের সব জহরতগুলো কাঁচের শোকেসে সাজানো থাকতো। না, বাড়িতে হলেও সতর্কতার অভাব ছিল না, সেপাই শান্তি চৌকিদার অষ্টপ্রহর পাহারা দিত। তবু একদিন রাত্রিবেলা চোর ঢুকলো এবং দুজন চৌকিদারকে অজ্ঞান করে তার কয়েকটা দামি জহরত নিয়ে পালিয়েও গেল। বলো কি? এখন মহারাজের সংগ্রহে একটা রক্তমুখী নীলা ছিল, বুঝলে? সেটা মহারাজের অত্যন্ত প্রিয়। নীলাটাকে মহারাজ নিজের ভাগ্যলক্ষ্মী বলে মনে করতেন, সর্বদা আঙুলে পরেও থাকতেন। কিন্তু কিছুদিন আগে সেটা আংটিতে একটু আলগা হয়ে গিয়েছিল বলে খুলে রেখেছিলেন। ইচ্ছে ছিল যে স্যাগরা ডাকিয়ে মেরামত করে আবার সেটি আঙুলে পরবেন। সেই নীলাটাও চোর নিয়ে গিয়েছিল।
আচ্ছা, অজিত, নীলা সম্বন্ধে তুমি কতটা জানো আমি বলতে পারি না। নীলা জিনিসটা হিরেই, তবে নীল হিরে, বুঝলে? অন্যান্য হীরের মতো শুধু ওজনের ওপরে কিন্তু নীলার দাম হয় না। অধিকাংশ সময়, অন্তত মানে আমাদের দেশে, নীলার দাম ধার্য হয় এর দৈব শক্তির ওপরে। কারণ নীলা হচ্ছে শনি গ্রহের পাথর। এমন অনেক শোনা গেছে যে পয়মন্ত নীলা ধারণ করে কেউ কোটিপতি হয়ে গেছে, আবার কেউ রাজা থেকে একেবারে পথের ফকির হয়ে গেছে। নীলার প্রভাব কখনো শুভ, কখনো বা ঘোর অশুভ। আরও একটা ব্যাপার হচ্ছে যে একই নীলা যে সকলের কাছে সমান ফল দেবে তার কিন্তু কোনো মানে নেই। ধরো একজনের পক্ষে যে নীলা অত্যন্ত শুভকর, অন্যের পক্ষে সেই নীলাই একেবারে সর্বনেশে হতে পারে। তাই নীলার দাম কখনোই তার ওজনের ওপরে ধার্য হয় না, বিশেষত এই রক্তমুখী নীলার। তুমি বললে বিশ্বাস করবে না, 5 রতি ওজনের একটা নীলার জন্য আমি একজন মারোয়াড়িকে প্রায় $1,00,000 দিতে দেখেছি। আরে বলো কি! হ্যাঁ, লোকটা যুদ্ধের বাজারে চিনি আর লোহার ব্যবসা করে একেবারে ডুবে শেষ হয়ে গেছিল। তারপর কি বলবো তোমায়, প্রায় ভোজবাজির মতো তার, দেখি সে গল্প বরং আরেকদিন বলবো। মানে মোদ্দা কথা হচ্ছে, আমি মোটেই কুসংস্কারাচ্ছন্ন গোঁড়া হিন্দু নই ও ভূত প্রেত মারণ উচাটন এর সময় কিচ্ছু বিশ্বাস করি না। কিন্তু রক্তমুখী নীলার অলৌকিক শক্তির ওপরে আমার অটল বিশ্বাস অজিত। দেখে যা বলছিলাম, মহারাজ রমেন্দ্র সিংহের বাড়িতে সেই নীলা চুরি যাওয়াতে তিনি তো মহা হইচই বাঁধিয়ে দিলেন। তিনি ঘোষণা করে দিলেন যে চোর ধরা পড়ুক আর না পড়ুক, তার নীলাটা যে ফিরিয়ে এনে দিতে পারবে তাকে তিনি $2,000 পুরস্কার দেবেন। আচ্ছা, পুলিশ তো যথাসাধ্য চেষ্টা করছিলই, তারাও আরও উঠে পড়ে লাগলো। পুলিশের সবচেয়ে বড় গোয়েন্দা নির্মলবাবু তদন্তের ভার গ্রহণ করলেন। তুমি নির্মলবাবুর নাম বোধহয় শোনোনি, অত্যন্ত বিচক্ষণ লোক। তার সঙ্গে আমার পরিচয় খুবই সামান্য ছিল, এখন অবশ্যই রিটায়ার করেছেন। যাই হোক, নির্মলবাবু তদন্ত হাতে নেবার 7 দিনের মধ্যেই সে জহরত চোর ধরা পড়ে গেল। চোর আর কেউ নয়, এই 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 রমানাথ নিয়োগী। রমানাথ নিয়োগী? তার বাড়ি খানা তল্লাশি করে সমস্ত চোরাই মাল বেরুলো, কেবল সেই রক্তমুখী নীলাটা পাওয়া গেল না। আচ্ছা, তবে যথাসময় বিচার শেষ হয়ে রমানাথ 12 বছরের জন্য জেলে গেল, কিন্তু নীলার সন্ধান তখনও শেষ হলো না। রমানাথ কোনো স্বীকারোক্তিও করলে না, শেষ পর্যন্ত মুখ টিপে রইল। ওদিকে মহারাজ রমেন্দ্র সিংহ পুলিশের পেছনে লেগেই রইলেন, আর পুলিশও পুরস্কারের লোভে চালিয়ে গেল তাদের অনুসন্ধান। তো রমানাথ জেলে যাবার মাস 3 পরে, বুঝলে, নির্মলবাবু খবর পেলেন যে নীলাটা রমানাথের কাছেই আছে এবং সেটা নাকি কয়েকজন কয়েদি দেখেছে। জেলে পুলিশের গুপ্তচর কয়েদির ছদ্মবেশে থাকে, সে তো জানো, তারাই খবর দিয়েছে আর কি। খবর পেয়ে নির্মলবাবু হঠাৎ একদিন রমানাথের সেলে গিয়ে জোর খানা তল্লাশ করলেন, কিন্তু কিচ্ছু পাওয়া গেল না। রমানাথ তখন আলিপুর জেলে ছিল, কিন্তু নীলাটা যে কোথায় সরিয়ে ফেললে কেউ খুঁজে বার করতে পারলেন না। সেই থেকে অজিত নীলাটা একেবারে লোপাট। পুলিশ বহু চেষ্টা করেছিল এবং শেষ পর্যন্ত হতাশ হয়ে হাল ছেড়ে দিয়েছে। ভাবো, এলাচের মতো একটা নীল রঙের পাথর একজন জেলের কয়েদি সেটা কোথায় লুকিয়ে রাখতে পারে? কেসটা যদি আমার হাতে আসতো, চেষ্টা করে দেখতুম গো। $2,000 পুরস্কারও তো ছিল। হঠাৎই সিঁড়িতে পায়ের শব্দ শোনা গেল। লোক আসছে। ব্যোমকেশ, মক্কেল নয় তো? দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, বুড়ো লোক, দামি জুতো, এই বর্ষাতেও মচমচ করছে। সম্ভবত গাড়ি মোটরে ঘুরে বেড়ানো বড় গোছের মা। অজিত, হ্যাঁ অজিত, তাও কি সম্ভব? দেখো তো দেখো তো, জানলা দিয়ে মুখ বাড়ি দেখো তো, আমাদের বাড়ির সামনে একটা প্রকাণ্ড রোলস রয়েস দাঁড়িয়ে আছে কিনা। দাঁড়ো দাঁড়ো, হ্যাঁ আছে তো, আছে। হ্যাঁ, কি আশ্চর্য যোগাযোগ অজিত! যার কথা হচ্ছিল সেই মহারাজ রবীন্দ্র সিংহ এখানে আসছেন। আর কেন আসছেন জানো? জানি জানি জানি, আমি খবরের কাগজে পড়েছি। তার সেক্রেটারি হরিপদ রক্ষিত সম্প্রতি খুন হয়েছে। হ্যাঁ, সেই বিষয়ে হয়তো। আসুন 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 মহারাজ, আসুন আসুন। আপনার ভাব দেখে মনে হচ্ছে আপনি আমার প্রতীক্ষা করছিলেন। আমি আসবো সেটা কি আগে থাকতে অনুমান করে রেখেছিলেন নাকি? এত বড় সৌভাগ্য আমি কল্পনাই করতে পারিনি মহারাজ। কিন্তু আপনার সেক্রেটারির মৃত্যুর কোনো কিনারাই যখন পুলিশ করতে পারলে না, তখন একটা ক্ষীণ আশা হয়েছিল হয়তো মহারাজ আমাকে স্মরণ করবেন। আপনি বসুন বসুন, আগে বসুন। হ্যাঁ, আজ 5 দিন হয়ে গেল পুলিশ তো কিছুই করতে পারলে না। তাই ভাবলাম দেখি যদি আপনি কিছু করতে পারেন। হরিপদর ওপর আমার একটা মায়া জন্মে গিয়েছিল। তাছাড়া তার মৃত্যুর ধরনটাও এমন ভয়ঙ্কর। অবশ্য সে সাধু লোক ছিল না, কিন্তু আপনারা তো জানেন
ওই রকম লোককে সৎপথে আনার চেষ্টা করা আমার একটা খেয়াল। হ্যাঁ, সে তো বিলক্ষণ জানি। আর সব দিক থেকে দেখতে গেলে হরিপদ নেহাত মন্দ লোক ছিল না, কাজকর্ম খুবই ভালো করত, আর কৃতজ্ঞতাও যে তার অন্তরে ছিল সে প্রমাণও আমি অনেকবার পেয়েছি। একটা কথা মহারাজ, হরিপদবাবু সাধু লোক ছিলেন না এই খবর তো আমি জানতাম না। তিনি কি কোনো দুষ্কার্য করেছিলেন? সাধারণে যাকে দাগি আসামি বলে সে ছিল তাই। অনেকবার জেল খেটেছিল। শেষবার জেল থেকে বেরিয়ে যখন আমার কাছে... মহারাজ, আপনি যদি দয়া করে গোড়া থেকে একটু বলেন। দেখুন, খবরের কাগজ আমি পড়েছি, কিন্তু সে এতই অসম্পূর্ণ যে ঠিকঠাক কিছু ধারণা করা যায় না। আপনি মনে করুন না যে আমরা কিছুই জানি না। সব কথা আপনার মুখে স্পষ্টভাবে শুনলে ব্যাপারটা আমাদের বোঝবার সুবিধে হবে। আচ্ছা, বেশ, তাই বলছি। আন্দাজ মাস 6 কথা হবে। ফাল্গুন মাসের মাঝামাঝি হরিপদ প্রথম আমার সঙ্গে দেখা করতে এলো। আগের দিনই জেল থেকে বেরিয়েছে। আমার কাছে কোনো কথাই গোপন করলে না। বললে, আমাকে যদি দয়া করে সৎপথে চলবার একটা সুযোগ দেন, তাহলে আর আমি বিপথে যাব না। তাকে দেখে, তার কথা শুনে দয়া হলো। বয়স বেশি নয়, 40-এর নিচেই, কিন্তু এরই মধ্যে 4 জেল খেটেছে। শেষবার চুরি, জালিয়াতি, কয়েকটা গুরুতর অপরাধে লম্বা মেয়াদ কেটেছে। দেখলুম অনুতাপও হয়েছে। কি কাজ করতে পারো? লেখাপড়া বেশি শেখবার অবকাশ পাইনি। 19 বছর থেকে ক্রমাগত জেলই খাটছি। তবু নিজের চেষ্টায় শর্ট হ্যান্ড শিখেছি, টাইপিং শিখেছি। যদি দয়া করে আপনি নিজের কাছে রাখেন, প্রাণ দিয়ে আপনার কাজ করব। হরিপদকে প্রথম দেখেই তার উপর আমার একটা মায়া জন্মেছিল। কি জানি কেন ওই জাতীয় লোকের আবেদন আমি অবহেলা করতে পারি না। তাই যদিও আমার শর্ট হ্যান্ড টাইপিস্টের দরকার ছিল না, তবু 50 টাকা মাইনে দিয়ে তাকে নিজের কাছে রাখলাম। বেশ। তার আত্মীয় স্বজন কেউ ছিল না, কাছে একটা ছোট বাসা ভাড়া করে থাকতে লাগলো। আচ্ছা আচ্ছা। কিছুদিনের মধ্যেই দেখলুম লোকটি অসাধারণ কর্মপটু আর বেশ বুদ্ধিমান। যে কাজ তার নিজের নয় তাও এমন সুচারুভাবে করে রাখে যে কারোরই কিছু বলবার থাকে না। এমনকি ভবিষ্যতে আমার কি দরকার হবে তাও আগে থাকতে আন্দাজ করে তৈরি করে রাখে। মাস 2 যেতে না যেতেই সে আমার কাছে একেবারে অপরিহার্য হয়ে উঠল। হরিপদ না হলে কোনো কাজই চলে না। এই সময় আমার পুরনো সেক্রেটারি অবিনাশবাবু মারা গেলেন। ও, আমি তার জায়গায় হরিপদকে নিযুক্ত করলুম। আচ্ছা। গত 4 মাস ধরে হরিপদ খুব দক্ষতার সঙ্গেই সেক্রেটারির কাজ করে এসেছে। কখনো কোনো ত্রুটি হয়নি। কর্মচারীরা মাঝে মাঝে আমার কাছে তার নামে নালিশ করত, কিন্তু সেসব নিতান্তই বাজে নালিশ। যেরকম হয়। হ্যাঁ, জেলের দাগ তো সহজে মোছে না, কিন্তু শেষ পর্যন্ত হরিপদর চরিত্র যে একবারে বদলে গিয়েছিল তাতে সন্দেহ নেই। আমার মনে হয় অভাবের তাড়নায় সে অসৎ পথে গিয়েছিল, তাই অভাব দূর হওয়ার সঙ্গে সঙ্গেই তার দুষ্প্রবৃত্তিও কেটে গিয়েছিল। আমাদের জেলখানা খুঁজলে এই ধরনের কত লোক যে বেরোয় তার সংখ্যা নেই। সে যা হোক, হঠাৎ গত মঙ্গলবারে যে ব্যাপার ঘটল তা একেবারে অভাবনীয়। খবরের কাগজে অল্প বিস্তর আপনারা বিবরণ পড়েছেন নিশ্চয়ই। সকালবেলা খবর পেলুম হরিপদ খুন হয়েছে। পুলিশে খবর পাঠিয়ে গেলুম তার বাসায়। দেখলুম শোবার ঘরের মেঝে সে মরে পড়ে আছে, রক্তে চারদিক ভেসে যাচ্ছে। গলাটা এমন ভয়ঙ্করভাবে কেটেছে যে ভাবতেও আতঙ্ক হয়। গলার নলি কেটে চিরে একেবারে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। এমন পাশবিক নৃশংসতা কখনো দেখেছেন বলে মনে হয় না। ওহ! আচ্ছা মহারাজ, তার দেহে আর কোথাও আঘাত ছিল না? হ্যাঁ, ছিল তো। তার বুকে ছুরির একটা আঘাত ছিল। ডাক্তার বললেন ওই আঘাতই মৃত্যুর কারণ। গলার আঘাতগুলো তার পরের। হত্যাকারী প্রথমে তার বুকে ছুরি মেরে তাকে মর্মান্তিকভাবে আহত করে তারপর তার গলা ওইভাবে ছিন্নভিন্ন করেছে। আমি শুধু ভাবি ব্যোমকেশবাবু, কি উন্মত্ত আক্রোশের বশে মানুষ তার মনুষ্যত্ব বিসর্জন দিয়ে এমন হিংস্র জন্তুতে পরিণত হয়। হঠাৎই দেখলাম ব্যোমকেশের দৃষ্টি পাল্টে গেছে। হ্যাঁ, সেই দৃষ্টি আমি বহুবার দেখেছি। ব্যোমকেশ কোথাও একটা সূত্র পেয়েছে। আচ্ছা মহারাজ, আমি যা জানি আপনাকে বললুম ব্যোমকেশবাবু। এখন আমার ইচ্ছে পুলিশ যা পারে করুক, সেই সঙ্গে আপনিও আমার পক্ষ থেকে কাজ করুন। এত বড় একটা নৃশংস হত্যাকারী যদি ধরা না পড়ে তাহলে সমাজের পক্ষে বিশেষ আশঙ্কার কথা।
আপনার কোনো আপত্তি নেই তো? না না না, কিছুমাত্র না। পুলিশের সঙ্গে আমার তো কোনো ঝগড়া নেই, বরঞ্চ বিশেষ প্রণয় আছে। আচ্ছা, হরিপদ শেষবার কবছর জেল খেটেছিল আপনি জানেন? হ্যাঁ, ওই হরিপদর মুখেই শুনেছিলাম। আইনের কয়েকটা ধারা মিলিয়ে তার 14 বছর জেল হয়েছিল। আচ্ছা, শান্তশিষ্টভাবে থাকলে কিছু সাজা জেলে মাফ হয়ে থাকে, তো তাই তাকে 11 বছরে বেশি খাটতে হয়নি। বেশ বেশ বেশ। আচ্ছা, আপনি হরিপদ সম্বন্ধে আর কিছু বলতে পারেন না? আপনি ঠিক কোন ধরনের কথা জানতে চান বলুন দেখি, যদি বলতে পারি। না, আমি বলছি ধরুন মৃত্যুর 2-4 দিন আগে আপনি কি হরিপদর আচার ব্যবহারে এমন কিছু লক্ষ্য করেছিলেন যেটা আপনার চোখে ঠিক স্বাভাবিক বলে মনে হয়নি? হ্যাঁ হ্যাঁ, লক্ষ্য করেছিলাম। বলুন। জানেন, মৃত্যুর এই 3-4 দিন আগে হ্যাঁ। একদিন সকালবেলা হরিপদ আমার কাছে বসে কাজ করতে করতে হঠাৎই অত্যন্ত অসুস্থ হয়ে পড়ে। আচ্ছা, তার ভাব দেখে আমার মনে হয়েছিল সে কোনো কারণে বেশ ভয় পেয়ে গেছে। সে সময় কি হরিপদ একাই আপনার কাছে ছিল নাকি আর কেউ? সে সময়ে কতগুলো ভিক্ষার্থীর আবেদন আমি দেখছিলাম। যতদূর মনে পড়ে, হ্যাঁ, একজন ভিক্ষার্থী তখন সেখানে উপস্থিত ছিল। আচ্ছা, তার সামনেই হরিপদ অসুস্থ হয়ে পড়েছিল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর 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 কিছু অন্য সময়ের কোনো বিশেষ ঘটনা, মানে যদি আপনার মনে পড়ে? একটা সামান্য কথা মনে পড়ছে, নিতান্তই অবান্তর ঘটনা, তবু বলছি আপনার যদি সাহায্য হয়। না, বলুন না। আপনি বোধহয় জানেন না, কয়েক বছর আগে আমার বাড়ি থেকে একটা দামি নীলা চুরি যায়। বিলক্ষণ, জানি বই কি। জানেন? তাহলে তো এও নিশ্চয়ই জানেন যে সেই নীলাটা ফিরে পাওয়ার জন্য আমি 2000 টাকা পুরস্কার ঘোষণা করেছিলাম। আগে হ্যাঁ, তাও জানি, তবে সে ঘোষণা এখনো বলবৎ আছে কিনা সেটা জানি না। আশ্চর্য, ঠিক এই প্রশ্নটাই হরিপদ করেছিল। মানে? তখন সে আমার টাইপিস্ট, সবেমাত্র কাজে ঢুকেছে। হঠাৎ একদিন জিজ্ঞেস করলে, আচ্ছা আচ্ছা মহারাজ, আপনার যে নীলাটা চুরি গিয়েছিল, এখন সেটা ফিরে পেলে আপনি কি 2000 টাকা পুরস্কার দেবেন? তার প্রশ্নে কিছু আশ্চর্য হয়েছিলাম, কারণ এতদিন পরে নীলা ফিরে পাওয়ার কোনো আশাই ছিল না। পুলিশ তো আগেই হাল ছেড়ে দিয়েছিল। আপনি হরিপদর প্রশ্নের কি উত্তর দিয়েছিলেন? বলেছিলাম যদি নীলা ফিরে পাই নিশ্চয়ই দেব। আচ্ছা মহারাজ, যদি ওই একই প্রশ্ন আমি এই মুহূর্তে আপনাকে করি, আপনি কি এখনো সেই উত্তরই দেবেন? হ্যাঁ, নিশ্চয়ই। আপনি হরিপদর হত্যাকারীর নাম জানতে চান? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি হরিপদর হত্যাকারীর নাম জানেন নাকি? জানি, তবে তার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করাটা আমার কাজ নয়, সে কাজ পুলিশ করুক। আমি শুধু তার নামটি বলে দিতে পারি। তারপর তার বাড়ি তল্লাশ করে প্রমাণ বার করা আমার মনে হয় না খুব একটা শক্ত হবে বলে। ব্যোমকেশ বাবু, এই যে ভেলকিবাজির মতো মনে হচ্ছে। সত্যি আপনি তার নাম জানেন? কি করে জানলেন? আপাতত অনুমান মাত্র, তবে অনুমান মিথ্যে হবে না। হত্যাকারীর নাম রমানাথ নিয়োগী। রমানাথ নিয়োগী নামটা পরিচিত মনে হচ্ছে। হ্যাঁ, হবারই কথা। বছর 10 আগে ইনি আপনার নীলা চুরি করে জেলে গিয়েছিলেন এবং অতি সম্প্রতি জেল থেকে বেরিয়েছেন। হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়েছে। কিন্তু সে হরিপদকে খুন করবে কেন? আমি তো বুঝতে পারছি না, হরিপদর সঙ্গে তার কি সম্বন্ধ? আছে মহারাজ, সম্বন্ধ আছে। পুরনো কয়েকটা নথি ঘাঁটলেই সেটা বেরোবে। কিন্তু মহারাজ, দেখতে দেখতে বেলা প্রায় 11টা বাজে, আপনাকে আর আমি ধরে রাখবো না। তবে একটা অনুরোধ, বিকেল 4টে নাগাদ যদি দয়া করে আরেকবার আমার বাড়িতে পায়ের ধুলো দেন, তো আশা করছি সব আপনাকে জানাতে পারবো। আর হয়তো ভাগ্য সুপ্রসন্ন হলে নীলাটাও ফেরত দিতে পারবো। আমি ইতিমধ্যে সব ব্যবস্থা করে রাখবো। বলছেন আজই? আগে হ্যাঁ মহারাজ। অজিত, কি গো ব্যোমকেশ, মহারাজ যেতে না যেতেই হই হই করে বেরোলে, ফিরলে 3টের সময়। খিদে তেষ্টা নেই নাকি? ওরে বাবরে, ভয়ানক খিদে পেয়ে গেছে। কিছু খাওয়া হয়নি সারাদিন। আগে স্নানটা করে নি। পুরিরাম, চট করে কিছু খাবারের ব্যবস্থা করো। অজিত, আজকে ম্যাটিনিতে কি বলে তোমার ঠিক 4টের সময় একটা অভিনয় আরম্ভ হবে। সে কি, কিসের অভিনয়? আরে বাপরে, অভিনয় বলতে তুমি ভয় পাচ্ছ কেন? অভিনয় তো করব আমি, তুমি তো দর্শক। আর হ্যাঁ, অভিনয়টা হবে এই ঘরেই। অজিত, এক কাজ করো তো, আমি স্নানটা সেরে আসছি, তুমি এর মধ্যে দর্শকদের জন্য আরো গোটা কত চেয়ার ঘরের মধ্যে আনিয়ে রাখো। ঠিক আছে। ব্যোমকেশ, এই সমস্ত দিন তুমি কি করলে বলো তো? তোমার জেল ডিপার্টমেন্টের অফিসে আমার এক বন্ধু আছে, প্রথমে তার কাছে গেলাম বুঝলে। যেন পুরনো রেকর্ড বার করে দেখা গেল আমার অনুমান মোটেই ভুল নয়। তা অনুমানটা কি? সেখানকার কাজ শেষ করে বুদ্ধবাবু
দূর পুত্তুবাবু কি বলছি, বিধুবাবুর কাছে গেলুম। হরিপদর খুনটা তাঁরই এলাকায় পড়ে। কেসের ইনচার্জ হচ্ছেন ইন্সপেক্টর পূর্ণবাবু। তো পূর্ণবাবুকে ব্যাপারটা বুঝিয়ে বিধুবাবুর পদদ্বয়ে যথোচিত তৈল প্রয়োগ করে শেষ পর্যন্ত আমার কার্যোদ্ধার হলো। কিন্তু কিন্তু কার্যটা কি? কার্য হচ্ছে প্রথমত রমানাথ নিয়োগীর ঠিকানা বার করা, আর দ্বিতীয়ত তাকে গ্রেপ্তার করে তার বাসাটা খানা তল্লাশ করা। তো ঠিকানা সহজেই বেরোলো, কিন্তু খানা তল্লাশি বিশেষ ফল হলো না, বুঝলে। অবশ্য রমানাথের ঘর থেকে একটা বিশাল সাইজের ছোরা বেরিয়েছে, তাতে মানুষের রক্ত পাওয়া যায় কিনা সেটা ওরা পরীক্ষার জন্য পাঠিয়েছে। কিন্তু যে জিনিস পাবো বলে আশা করেছিলুম সেটি তো পেলুম না। লোকটা লুকিয়ে রাখবার ক্ষমতা সত্যি অসামান্য। কি জিনিস? ওই যে মহারাজের নীলাটা। ও, তা এখন কি করবে? অভিনয় করব, রমানাথের কুসংস্কারে ঘা দিয়ে দেখব, যদি কিছু ফল টল পাই। এই দেখো সর্বনাশ করেছে, বোধহয় মহারাজ এসে বললেন। বাকি অভিনেতারা, আরে এই তো 4টে বাজে। আচ্ছা, আর কারা আসবে বলো তো? রমানাথ আসবে, তার রক্ষীরা আসবে। কি বলছো, তারা এখানে আসবে? হ্যাঁ হ্যাঁ, বিধুবাবুর সঙ্গে সেরকম ব্যবস্থা করা আছে। আরে পুঁটিরাম, আরে খাবারের বাসনগুলো চটপট সরিয়ে নাও এখান থেকে। ওহো, কি কাণ্ড! আসুন 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 মহারাজ, আসুন আসুন বিধুবাবু। বাবা, একেবারে একসঙ্গে। পূর্ণবাবু আসুন আসুন, এসো ভাই, তোমরাও এসো। মহারাজ, এই ব্যক্তিটিকে চিনতে পারেন? হ্যাঁ হ্যাঁ, এখন চিনতে পারছি। এই লোকটাই সেদিন ভিক্ষার্থী হয়ে এসেছিল। বেশ বেশ। আচ্ছা, আপনারা সকলে দয়া করে আসন গ্রহণ করুন। বিধুবাবু আপনি আসুন, আপনি মহারাজের পাশে বসুন। মহারাজের সঙ্গে নিশ্চয়ই পরিচয় আছে। পূর্ণবাবু আপনি ওখানে বসুন। তোমরা বসো ভাই। আর রমানাথ, তুমি এইখানটায় এসে বসো, এই টেবিলের পাশে। আজ আমি আপনাদের একটা গল্প বলবো। না, অজিতের গল্পের মতো কাল্পনিক গল্প নয়, একেবারেই সত্য ঘটনা। আমি যতদূর সম্ভব নির্ভুলভাবেই বলার চেষ্টা করব। যদি কোথাও ভুল হয়, রমানাথ আমাকে সংশোধন করে দিতে পারবে। কেননা রমানাথ ছাড়া আর একজন এ কাহিনী জানত। দুর্ভাগ্য, সে আজ বেঁচে নেই। রমানাথ নির্বিকার, সে মুখ তুলল না, একটা কথাও বলল না। নির্লিপ্তভাবে আঙুল দিয়ে টেবিলের উপর দাগ কাটতে লাগলো। আমি রমানাথ জেলে যাবার পর থেকে আমার গল্প আরম্ভ করছি। রমানাথ জেলে গেল, কিন্তু মহারাজের নীলাটা সে কাজ ছাড়া করলে না, সঙ্গে করে নিয়ে গেল। কি কৌশলে সকলের সতর্ক দৃষ্টি এড়িয়ে নিয়ে গেল তা আমি জানি না, আমি জানবার চেষ্টাও করিনি। রমানাথ ইচ্ছে করলে বলতে পারে। পলকের জন্য রমানাথ ব্যোমকেশের মুখের দিকে চোখ তুলেই আবার নিবিষ্ট মনে টেবিলে দাগ কাটতে লাগলো। রমানাথ অনেক ভালো ভালো দামি জহরত চুরি করেছিল, কিন্তু তার মধ্যে থেকে কেবল মহারাজের রক্তমুখী নীলাটাই যে সে কেন সঙ্গে রেখেছিল তা অনুমান করা খুবই দুষ্কর। সম্ভবত পাথরটার একটা সম্মোহন শক্তি ছিল, আর জিনিসটা দেখতেও তো চমৎকার। গাঢ় নীল রঙের একটা হিরে, তার ভেতর থেকে রক্তের মতো লাল রং ফুটে বেরোচ্ছে। রমানাথ সেটাকে সঙ্গে নেবার লোভ সামলাতে পারেনি। পাথরটা খুব পয়মন্ত, ওই কথাও সম্ভবত শুনেছিল রমানাথ। আসলে কি, দুর্নিয়তি যখন মানুষের সঙ্গ নেয় তখন মানুষ তাকেই বন্ধু বলে ভুল করে। যাই হোক, রমানাথ আলিপুর জেলে রইল। কিছুদিন পর পুলিশ জানতে পারল যে নীলাটা রমানাথের কাছেই আছে, এবং যথাবিহিত নিয়ম মেনে রমানাথের সেল খানা তল্লাশ করা হলো। রমানাথের সেলে আরেকজন কয়েদিও ছিল, তাকেও সার্চ করা হলো, কিন্তু নীলা তবু পাওয়া গেল না। কোথায় গেল নীলাটা? রমানাথের সেলে দ্বিতীয় যে কয়েদি ছিল তার নাম হরিপদ রক্ষী। হরিপদ পুরনো ঘাগি আসামি, ছেলেবেলা থেকে জেল খাটছে, তার অনেক গুণ ছিল। যারা জেলের কয়েদি নিয়ে ঘাঁটাঘাঁটি করেছেন তারা মোটামুটি জানেন, এক জাতীয় কয়েদি আছে যারা নিজেদের গলার মধ্যে একটা পকেট তৈরি করে। ব্যাপারটা শুনতে খুবই আশ্চর্য, কিন্তু মিথ্যে তো নয়। কয়েদিরা টাকা কড়ি নিয়ে তো জেলে যেতে পারে না, অথচ তাদের মধ্যে বেশিরভাগই নেশাখোর। তাই ওয়ার্ডারদের ঘুষ দিয়ে বাইরে থেকে মাদকদ্রব্য আনাবার জন্য টাকার দরকার। গলায় পকেট তৈরি করবার ফন্দি এই প্রয়োজন থেকেই উৎপন্ন হয়েছে। আর যারা কাঁচা বয়স থেকে জেলে আছে তাদের মধ্যেই এই জিনিসটা একটু বেশি দেখা যায়। প্রবীণ পুলিশ কর্মচারী মাত্রেই এসব কথা বিলক্ষণ জানেন। হরিপদ ছেলেবেলা থেকেই জেল খাটছে, সে নিজের গলায় ইতিমধ্যেই একটা পকেট তৈরি করেছিল। রমানাথ যখন তার সঙ্গে সেলে গিয়ে রইলে তখন দুজনের মধ্যে একটা বেশ ভালো সম্পর্ক, যাকে একটা ভালো ভাব তৈরি হয়ে গেল বলা যায়। ক্রমে ক্রমে হরিপদর গলার ওই পকেটের কথাও রমানাথ জানতে পারলে। তারপর একদিন হঠাৎ পুলিশ হানা দিল জেলে। সেলের মধ্যে তো নীলা লুকোবার কোনো জায়গা নেই। রমানাথ নীলাটা হরিপদকে দিয়ে বললে, আপাতত তুমি এটা গলার মধ্যে লুকিয়ে রাখো। হরিপদকে রমানাথ আগেই নীলাটা দেখিয়েছিল, এবং হরিপদরও সেটার উপরে দারুণ লোভ জন্মে গিয়েছিল। নীলাটা নিয়ে টপ করে গিলে ফেললে হরিপদ।
তার কণ্ঠনালীর মধ্যে সেঁধিয়ে গেল নীলাটা। বলা বাহুল্য, পুলিশ এসে যখন তার সেল খানাতল্লাশ করলে কিছুই পেলে না। এই ঘটনার পরদিনই আশ্চর্যজনকভাবে হরিপদ হঠাৎ চালান হয়ে গেল অন্য জেলে। জেলের রেকর্ডে তার উল্লেখ আছে। হরিপদর কিন্তু ভারী সুবিধে হয়ে গেল। সে বিশ্বাসঘাতকতা করল। যাবার আগে নীলাটা কিন্তু রমানাথকে ফিরিয়ে দিয়ে গেল না। বেচারা রমানাথ তাকে তো কিছু বলতেও পারল না। হয় কি, চোরের মার কান্না কি কেউ শুনতে পায়? মনে মনে গুমরোতে লাগলো রমানাথ। মনে মনে তখন থেকেই বোধ করি ভীষণ প্রতিহিংসার সংকল্প আটতে লাগলো রমানাথ। লক্ষ্য করলাম রমানাথের মুখের কোনো বিকার ঘটেনি বটে, কিন্তু চোখের দুপাশের রগ ও গলার শিরা দপদপ করছে, দু চোখ রক্তবর্ণ হয়ে উঠেছে। তারপর একে একে 10টি বছর কেটে গেল। 6 মাস আগে হরিপদ মুক্তি পেল জেল থেকে। মুক্তি পেয়েই সে এলো মহারাজ রমেন্দ্র সিংহের কাছে। তার ইচ্ছে ছিল মহারাজের সঙ্গে পরিচিত হয়ে কথাবার্তা বলে একসময় নীলাটা তাকে ফেরত দেবে। না না, বিনামূল্যে অবশ্যই নয়। 2000 টাকা পুরস্কারের কথা বিলক্ষণ জানত হরিপদ। এও জানত যে ওই নীলা অন্যত্র বিক্রি করতে গেলে একেবারে হাতে নাতে ধরা পড়তে হবে, তাই সে চেষ্টাও হরিপদ করলে না। কিন্তু প্রথম থেকেই, মানে আলাপ হওয়ার পরের মুহূর্ত থেকেই মহারাজ তার প্রতি এত সদয় ব্যবহার করলেন যে ভারী লজ্জায় পড়ে গেল হরিপদ। তবু সে একবার কথা প্রসঙ্গে ওই নীলার কথা মহারাজের কাছে তুলেছিল, কিন্তু শেষ পর্যন্ত নীলার বদলে মহারাজের কাছ থেকে টাকা আদায় করতে অমন যে দাগী অপরাধী হরিপদ, তারও বিবেকে বেঁধে গেল। মহারাজের দয়ার গুণে হরিপদর মতো লোকেরও মনে যে কৃতজ্ঞতার সঞ্চার হয়েছিল, এটা কিন্তু বড় কম কথা নয়। ক্রমে হরিপদর দিন ঘনিয়ে আসতে লাগলো। 10 দিন আগে রমানাথ মুক্তি পেল জেল থেকে, বেরুল। এখন হরিপদ কোথায় তা রমানাথ জানত না, কিন্তু এমনই দৈবের খেলা যে 4টে দিন যেতে না যেতেই মহারাজ রমেন্দ্র সিংহের বাড়িতে রমানাথ হরিপদর দেখা পেয়ে গেল। রমানাথকে দেখার সঙ্গে সঙ্গেই অত্যন্ত অসুস্থ বোধ করতে শুরু করল হরিপদ। সব ঘটনা মনে পড়ে গেল তার একসঙ্গে। হঠাৎ অসুস্থ হয়ে পড়বার পক্ষে আর কোনো সঙ্গত কারণ কিন্তু ছিল না হরিপদর। যে প্রতিহিংসার আগুন 10 বছর ধরে রমানাথের বুকে ধিকি ধিকি করে জ্বলছিল, তা একেবারে দুর্বার হয়ে উঠল। হরিপদর বাড়ির সন্ধান খুব সহজেই পার করল রমানাথ। তারপর সেদিন রাত্রে গিয়ে ব্যোমকেশ বিদ্যুতের মতো রমানাথের দিকে তাকালো। রমানাথও মন্ত্রমুগ্ধ সাপের মতো নিষ্ফলকে ব্যোমকেশের দিকে তাকিয়ে রইল। রমানাথ, রমানাথ! সে রাত্রে হরিপদর গলা চিরে তার কণ্ঠনালীর ভেতর থেকে তুমি নীলা বার করে নিয়েছিলে। সে নীলা কোথায় রমানাথ? সে নীলা কোথায়? রমানাথ ব্যোমকেশের চোখ থেকে চোখ সরাতে পারছিল না। একবার জিভ দিয়ে নিজের ঠোঁট দুটো চাটল, একবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়াবার চেষ্টা করল। তারপর যেন অসীম শক্তিতে নিজেকে ব্যোমকেশের সম্মোহন দৃষ্টির নাগপাশ থেকে মুক্ত করে বিকৃত কণ্ঠে বলে উঠল, আমি জানি না, আমি জানি না হরিপদকে আমি খুন করিনি। হরিপদ কার নাম জানি না। নীলা আমার কাছে নেই। রমানাথ তার 2 হাত বুকের উপর চেপে ধরল। রমানাথ! আশ্চর্য, এই জন্য একটা রুদ্ধশ্বাস নাটকের অভিনয় দেখছি। দুটো প্রবল ইচ্ছা শক্তি পরস্পরের সঙ্গে মরণান্তক যুদ্ধ করছে। শেষ পর্যন্ত কি জয়ী হবে, একান্ত আগ্রহে আমরা চিত্রার্পিতের মতো বসে রইলাম। ব্যোমকেশের কণ্ঠে যেন দৈববাণীর সুর। রমানাথ, তুমি জানো না কি ভয়ানক অভিশপ্ত ওই রক্তমুখী নীলা, তাই ওর মোহ তুমি কাটাতে পারছো না। ভেবে দেখো, যতদিন তুমি ওই নীলা চুরি না করেছিলে ততদিন তোমাকে কেউ ধরতে পারেনি। নীলা চুরি করেই তুমি কিন্তু জেলে গেলে। তারপর হরিপদর পরিণামটাও একবার ভেবে দেখো। সে গলার মধ্যে নীলা লুকিয়ে রেখেছিল রমানাথ। তারপর তার গলার কি অবস্থা হয়েছিল তা তোমার চেয়ে বেশি আর কেউ জানে না। এখনো যদি নিজের ইষ্ট চাও, ওই সর্বনাশা নীলা ফেরত দাও। রমানাথ নীলা নয়, ও কেউটে সাপের বিষ। যদি হাতে সে নীলা পড়ো, তোমার হাতে হাত কড়া পড়বে। যদি গলায় পড়ো, ওই নীলা ফাঁসির দড়ি হয়ে তোমার গলা চেপে ধরবে। পাগলের মতো রমানাথ একবার ঘরের চারদিকে সবার মুখে তাকালো, তারপর
নিজের কোটের চামড়ার বোতামটা সজোরে ছিঁড়ে ছুঁড়ে ফেলে দিয়ে চিৎকার করে উঠল, চাই না, চাই না, দাও নীলা, আমাকে বাঁচাও, আমাকে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল আমার। অজিত, ওই চামড়ার বোতামটা ওই কোণে পড়ে গেছে, একটু তুলে দাও তো। দিচ্ছি। বিধুবাবু, পূর্ণবাবু, আপনাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদেরও ভাই, মানে আপনারা এভাবে সহযোগিতা না করলে আমার পক্ষে কাজ করা অসম্ভব ছিল। এই নাও ব্যোমকেশ, দাও দাও অজিত। মহারাজ, এই নিন চামড়ার বোতামের মোড়কের মধ্যে রাখা আপনার রক্তমুখী নীলা। অবিশ্বাস্য ব্যোমকেশ বাবু, অবিশ্বাস্য। সত্যি আপনার তুলনা একমাত্র আপনি। তুলনাটা বড় জব্বর করেছেন মহারাজ, কিন্তু ব্যোমকেশ, হ্যাঁ, তাই বলে পুরস্কারের 2000 টাকার কথা যেন ভুলো না।